শুধু দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। প্রথমে আমরা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করব। কোটি কোটি শুকরিয়া। এই করোনাকালীন এই সময়ে মৃত্যুর মিছিলে হারিয়ে যাচ্ছে কত আপনজন, কত শতজন। এর মাঝেও আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, সুস্থ রেখেছেন এবং আপনাদের মাঝে আজ আবার ফিরে এসেছি এ সময়ের কথন নিয়ে এনএনটিভি পর্দায় আপনাদেরকে বর্তমান সময়ের কিছু কথা জানাবো, বোঝাবো এবং কিছু দিক নির্দেশনা দেবেন আমাদের আজকের অতিথিরা। এজন্য আজকে এই পর্যন্ত যারা আমরা ভালো আছি, সুস্থ আছি, আমরা সবাই আসুন বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের এই পর্বে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্টুডিওতে শত ব্যস্ততা রেখে হাজির হয়েছেন দুজন অতিথি আপনাদেরকে এই বিষয়ে, যে করোনা নিয়ে আমরা দিনগুলি অতিবাহিত করছি, সেই করোনার দিনগুলিতে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং সার্বিক বিষয়ের উপরে কথা বলবেন দুজন অতিথি। আমার ডান পাশে বসে আছেন নারায়ণগঞ্জের অত্যন্ত সুপ্রিয় একজন কর্মকর্তা, সিভিল সার্জন নারায়ণগঞ্জ, তিনি ডাক্তার ইমতিয়াজ আহমেদ। আমার বাম পাশে আছেন নারায়ণগঞ্জ কলেজের বর্তমান অধ্যক্ষ এবং একজন কলম যোদ্ধা, একজন সুশীল সমাজের নাগরিক রুমন রেজা। আপনারা দুজনকেই অত্যন্ত ভালোভাবে চেনেন এবং জানেন। এই বোদ্ধাজনদের নিয়ে আমি ক্ষুদ্র ব্যক্তি সাইফুল্লাহ মাহমুদ টিটু উপস্থাপনায় আছি আজকের এই পর্বে আপনাদেরকে নতুন কিছু জানাবো বলে। আমি পরিচয় করিয়ে দিচ্ছি আজকের এই পর্বে আমার ডান দিকে যিনি আছেন তিনি আপনাদের কাছে নিজের পরিচয় নিজে দেবেন। আমার ডান দিকে যিনি আছেন তিনি নারায়ণগঞ্জের সিভিল সার্জন। কেমন আছেন আপনি? আছি, আল্লাহ রহমতে ভালো। আমি এনএনটিভির দর্শক শ্রোতা, কলা কুশলী এবং দেশবাসী সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। ফিরে যাচ্ছি আমার বাম পাশে যিনি বসে আছেন সেই অতিথি আপনাদের সকলের প্রিয় রুমন রেজা। ধন্যবাদ। এনএন টিভির দর্শক এবং যারা এর সঙ্গে জড়িত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমাকে আসলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ দুজনকেই। দর্শক শ্রোতার পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি এনএন টিভির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বে কলাকুশলী হিসেবে যারা পর্দার অন্তরালে কাজ করছে তাদের পক্ষ থেকে। আমি আজকে আর কোনো কথা না বাড়িয়ে ফিরে যাব যে বিষয়ে জানার জন্য বসেছি সেই বিষয়গুলি নিয়ে কথা বলতে। আমি প্রথমেই প্রশ্ন রাখব আমাদের নারায়ণগঞ্জের একজন স্বনামধন্য সিভিল সার্জন, অনেকেই এসেছেন, চলেও গেছেন। এই ক্রান্তিকালে তিনি একজন যোদ্ধা হিসেবে আমাদের মাঝে কাজ করে যাচ্ছেন। দিনে রাতে যখনই প্রয়োজন হয় আমরা মোবাইল ফোনে তাকে বিরক্ত করি, তার সহযোগিতা নেই। সেই প্রিয় ব্যক্তিত্ব সিভিল সার্জন ডাক্তার ইমতিয়াজ আহমেদ। আমি তার কাছে প্রশ্ন রাখছি যে বর্তমান সময়ে আমরা তো করোনাকে দেখেছি, শুনেছি, জেনেছি, নোভেল করোনা, ইংরেজিতে যাকে বলে কোভিড-19। এই কোভিড-19-এর মাঝে এখন একটা নতুন শব্দ যোগ হয়েছে, সেটা হচ্ছে ডেল্টা ভেরিয়েন্ট। আমরা জানবো প্রথমে ডেল্টা ভেরিয়েন্ট কি, আমরা তার কাছে এখন জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে ডেল্টা ভেরিয়েন্টটা হচ্ছে কোভিড-19 যে ভাইরাসটা আছে ওইটার একটা প্রকারভেদ। আমরা সবাই জানি যে ভাইরাস একটা মাইক্রোস্কোপিক অথবা অণুবীক্ষণিক জীব, যেটা বেঁচে থাকার জন্য প্রতিনিয়ত তার রূপ অথবা ধরন পাল্টায়। চীন থেকে যেটা শুরু হলো, চীনের ওহান থেকে, সেইখান থেকে আজকে পর্যন্ত এই ভাইরাসগুলি অনেকভাবে তার বেঁচে থাকা, তার নিজের তাগিদে সে রূপান্তর ঘটেছে। আমরা যেটাকে বলি বিবর্তন, রূপান্তর। তো এই রূপান্তর করতে 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 একটা পর্যায়ে এসে, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে এসে এই ভাইরাসটার যে রূপান্তর ঘটেছে, সেই রূপান্তরটাকে বলা হয়, এক সময় বলতো ভারতীয় ভেরিয়েন্ট অথবা ইন্ডিয়ান ভেরিয়েন্ট। এখন দেশের নামকে উচ্চারণ না করে WHO নতুন করে নাম দেওয়া হয়েছে এটাকে ডেল্টা ভেরিয়েন্ট।
এটাও একটা ভাইরাসের একটা রূপান্তরিত রূপ কোভিডের। এটা কি ওই যে করোনার জন্য যা আমরা সতর্কতা বা বাণী যেটা আমরা পেয়েছি, যে এই করণীয় যেগুলি আছে, এর মধ্যে কোনো বাড়তি কিছু আছে কি, যে এই ডেল্টা ভেরিয়েন্ট থেকে বাঁচার জন্য বাড়তি কিছু করণীয় যেটা আছে করতে হবে, এমন কিছু আছে কি? না, ডেল্টা ভেরিয়েন্ট বলি আর যে ভেরিয়েন্টই বলি, সতর্কবার্তা সবার জন্য সমান। এই সতর্কবার্তা হচ্ছে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার প্রথম পদক্ষেপ হচ্ছে যে আমাদেরকে মাস্ক পরা। 2 নম্বর হচ্ছে যে ডিস্টেন্স মেনটেন করা, দূরত্ব বজায় রাখা, একজনের সাথে বীর এড়িয়ে চলা, অহেতুক বাড়ির বাহিরে না যাওয়া, এবং যদি বাড়ির বাহিরে যেতে হয় মাস্ক পরে বাইর হয়ে যাওয়ার সময়, বাহির হওয়ার সময় এবং পথে যতটুক পারি হয় হাত স্যানিটাইজ করব, আর না হাত ধুয়ে আমরা দেবো। এই কয়েকটা জিনিস হচ্ছে যে প্রত্যেকটা ভেরিয়েন্টের জন্যই সমভাবে প্রযোজ্য। আচ্ছা, এই যে আমরা আগে দেখতাম যে মানে 1 বছর আগে যখন প্রথম এই করোনা আবিষ্কার হলো, তখন আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যখনই কারো করোনা নমুনা পরীক্ষায় পজিটিভ চলে আসতো, তখন তাকে খুঁজে বের করে তার পরিবারের সবাইকে পরীক্ষা করিয়ে এবং ওই বাড়িটাকে মানে লকডাউন করা হতো, চিহ্নিত করা হতো, অন্যরা যাতে সতর্ক থাকতে পারে। এখন কিন্তু যেহেতু মানে আকারটা একটু বেড়ে গেছে, আমার মনে হয় সেই জন্য করা হচ্ছে না। তো এখন চেনার উপায় কি, জানার উপায় কি যে কখন কে পজিটিভ হচ্ছে? ধন্যবাদ, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে যখন আমরা প্রথম বাংলাদেশে গত বছর মার্চ মাসে যখন করোনা আসলো, তখন আমরা এইভাবে লকডাউন করেছিলাম যে একটা নির্দিষ্ট বাড়িকে একটা পজিটিভ রোগী পাওয়া গেছে। তখন আমাদের রুগীর সংখ্যা ছিল খুবই সীমিত, খুবই কম। হ্যাঁ। সেই জন্য একটা বাড়িকে আমরা পুরো একটা মহল্লা, একটা পাড়ার মধ্যে হয়তো একটা বাড়িতেই একটা রুগী ছিল, ওই বাড়িটাকে আমরা আইসোলেট করে ফেলছি, লকডাউন যেটাকে বলি, লাল পতাকা ওঠানো, এইসব করেছি। কিন্তু এখন কিন্তু এই পর্যায়ে এসে, আজকে করোনার 1.5 বছর বয়সে এসে কিন্তু এখন আমাদের দেখা যাচ্ছে যে প্রতি ঘরে অথবা প্রতি রাস্তায়, প্রতি মহল্লায় কিন্তু 1-2টা পজিটিভ রুগী আছে। সুতরাং এখন আর ওইভাবে কোনো বাড়িকে লকডাউন করার প্রয়োজনীয়তা নাই। যেটা আমরা সবাই এখন মোটামুটি সবাই সচেতন হয়ে গেছি। সচেতনতা আমাদেরকে, এটা আমার নিজের জন্য, নিজের পরিবারের জন্য, সমাজের জন্য। আমি কোভিড পজিটিভ হয়েছি, তো আমি নিজেই আমাকে লকডাউন করব। সরকার অথবা পুলিশ অথবা প্রশাসন এসে যে আমাকে লকডাউন করবে, এটার দিকে আমি থাকবো। সেটা একসময় আমাদের যখন জানতাম না, বুঝতাম না, তখন ছিল। এখন আমরা সবাই জেনে গেছি যে আমার থেকে অন্যদের চড়াতে পারে, সেই জন্য আমি নিজেই লকডাউন করব। এটাই হচ্ছে যে বর্তমান সময়ের বাস্তবতা। ধন্যবাদ। আমি এখন যাব আমার এই অপর অতিথির কাছে, রোমন রাজা। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সিভিল সার্জন সাহেব যেটা বললো, একজন অভিভাবক হিসেবে, একটা সন্তানের বাবা, একটা পরিবারের কর্তা, একজন সাংবাদিক, আবার একজন শিক্ষক, এই আপনার এই দায়িত্ববোধ থেকে, আপনার এই পরিচয়ের ক্ষেত্র থেকে আপনি এই যে বিষয়টা এখন উঠে এসেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ এনএন টিভিকে আজকে সিভিল সার্জন মহোদয়ের সঙ্গে এই অনুষ্ঠান করার সুযোগ দেওয়ার জন্য। তিনি আসলে প্রকৃত অর্থেই নারায়ণগঞ্জের সংকটকালে তিনি এই সংকট মোকাবেলায়, নারায়ণগঞ্জ একসময় জানেন যে নারায়ণগঞ্জ শীর্ষে ছিল এই করোনা বিস্তারের ক্ষেত্রে, এবং সেই পরিস্থিতি মোকাবেলা করে আজকের জায়গায় আমরা এসেছি। এবং ওনার সঙ্গে আমি ওনার পুরো টিমকে ধন্যবাদ জানাই আমাদের ডাক্তার জাহিদ সাহেবকে, যিনি করোনা ফোকাল পারসন, যে যাদের আসলে নেতৃত্বে মোটামুটি আমরা এই দুঃসময় অতিক্রম করেছি। এখন সামনে যাতে এই দুঃসময় আর না আসে, এই জন্য নানা রকম কাজ চলছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে আসলে সচেতনতার সৃষ্টি, এবং আমার মনে হয় যে এটার কোনো বিকল্প নেই, এবং সারা পৃথিবীতেই এখন করোনা ক্ষেত্রে এই সচেতনতার উপরেই গুরুত্ব দেওয়া হচ্ছে। এবং আমার মনে হয় যে আমাদের দেশেও এই লকডাউন করে কিংবা বিধিনিষেধ তৈরি করে ওরকম ফল পাওয়া সম্ভব না যদি আমরা এই সচেতনতাকে ছড়িয়ে দিতে না পারি। আমরা এই চেতনাকে, এই যে নিজেকে, সিভিল সার্জন মহোদয় যেটা বললেন যে সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিজেকে নিরাপদ রাখার যে চেতনা, সেই চেতনা সৃষ্টি করা এবং সেই চেতনাকে আসলে ছড়িয়ে দেয়া, এটাই আমার মনে হয় সবচেয়ে
ভালো উপায় এখন নিজেকে রক্ষা করার, পরিবারকে রক্ষা করা এবং দেশকে রক্ষা করার। আসলে 1971 আমরা যুদ্ধ করেছি, সেই যুদ্ধের নাম ছিল মুক্তিযুদ্ধ। আমি বলবো এই মহামারীকালে এখন যে যুদ্ধটা করছি সেটাও একটা মুক্তিযুদ্ধ। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করব যে যা করা উচিত এবং যা করার জন্য সরকার তাগিদ দিয়ে যাচ্ছেন, লকডাউন, কঠোরতা, শাটডাউন, যাই কিছু করছে, তারপরে যখন আপনি ঘর থেকে বেরিয়ে রাস্তায় আসছেন, বাস্তবতা কি দেখছেন? আসলে আমি সেই যে কথাটা বললাম যে বিধিনিষেধ তৈরি করলে আইন দিয়ে আসলে বিধিনিষেধ মানানো সম্ভব না যদি আমার ভেতরে চেতনা তৈরি না হয়। এবং আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমি এখনও যদি এই কঠোর লকডাউনের এই সময়েও আমরা যদি তাকাই, এই শহরের দিকেই তাকাই, আমরা দেখি যে শহরের হয়তো প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং সড়কগুলোতে, বড় রাস্তাতে এটা সীমাবদ্ধ, কিন্তু গলিতে আমরা এখনও চায়ের দোকানে আড্ডা দেখছি, এখনও গলিতে আমরা বিভিন্ন জায়গায় যে জনসমাবেশ দেখছি। সুতরাং মানুষের ভেতরে যদি চেতনা তৈরি না হয়, মানুষের ভেতরে আসলে যদি সচেতনতাকে ছড়িয়ে দিতে না পারি, তাহলে আমার মনে হয় যে যত বিধিনিষেধই তৈরি হোক, যত আইনি তৈরি হোক, সেটা কার্যকর হবে না। নিজের সচেতনতাই আসলে সবচেয়ে জরুরি। এখনকার লক্ষ্য হওয়া উচিত যে আমি নিজে ভালো থাকব এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে ভূমিকা রাখবো। এই চেতনা আমাদের আসলে ছড়িয়ে দেওয়ার জন্যই কাজ করা উচিত, কারণ সারা পৃথিবীব্যাপী আসলে এই সময়টাকে বলা হচ্ছে যে ভালো থাকা না, বেঁচে থাকাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই বেঁচে থাকার প্রতি আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে সব দিক থেকেই, স্বাস্থ্যগত দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকেই বলা হচ্ছে যে এখন সময় হচ্ছে বেঁচে থাকার। এবং এই সময়ে যদি আমি বেঁচে থাকি তাহলে হয়তো আমি এক সময় ভালো থাকার দিকে ধাবিত হব, যেটা আপনি বলে শুরু করলেন যে এখানে আসলে বেঁচে থাকাটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয়, টিকে থাকাটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয়। এই মুক্তিযুদ্ধে আমাদের মুক্তি হবে কবে, সেই পথের দিকে আমরা তাকিয়ে আছি। আল্লাহ পাক কবে আমাদেরকে ক্ষমা করবেন। কিন্তু আমার আরেকটা বিষয়, আজকে সন্ধ্যার একটা ঘটনা। আমি যখন নারায়ণগঞ্জের এই চাষারা ল্যাবেডের গলিতে ঢুকলাম, তখন ফল বিক্রেতারা এগিয়ে আসলো, আমাকে দেখালেন যে তারা যে একজন ম্যাজিস্ট্রেট এসে দুজন ফল বিক্রেতাকে 2000 টাকা করে জরিমানা করেছে। এবং তাদের প্রশ্ন হচ্ছে যে এই লকডাউনে আমাদের ব্যবসা বাণিজ্য নাই, মানুষ ওই যে ঔষধ বিক্রি করে ঔষধ খাচ্ছে, করোনার জন্য মাল্টা বা এই ধরনের ভিটামিন সি জাতীয় খাবার নিচ্ছে, এই জন্য তারা একটু বিক্রি করতে পারছে এবং সেটা দিয়েই চলার চেষ্টা করছে। এই সময় 2000 টাকা জরিমানা দিছে, সেটাকে তারা নেগেটিভভাবে দেখছে। আমি তাদেরকে বললাম যে সেটা আসলে যদি 200-500 টাকা জরিমানা করা হয়, তারপরে ভাবলেন যে সারাদিনে 2000 টাকা লাভ হয়েছে, 500 টাকা না হয় দিলাম, তবু ব্যবসা করে 2 পয়সা 1500 টাকা তো ঘরে নিয়ে যেতে পারবো, এই চিন্তা করে আপনারা বের হচ্ছেন। কিন্তু আপনারা চিন্তা করছেন না যে আমি যে বের হলাম, ঘরে ফিরবো কিভাবে? আমি কি লাশ হয়ে ফিরবো? আমি কি শ্বাসকষ্ট নিয়ে ফিরবো? আমি কি হাসপাতালে যাব, না ঘরে ফিরবো? আপনাদের মধ্যে সেই সচেতনতা বোধটা তৈরি হচ্ছে না বিধায় এই গত বছরের যে সময়, প্রারম্ভিক সময়ে, করোনার প্রারম্ভিক সময়ে যখন সর্বদিক থেকে দেখানো হয়েছিল মানবতা, পুলিশ মানবতা দেখাইছে, সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে মানবতা দেখাইছে, এখন কঠোরতা দেখাইতেছে। কেন কেন শাটডাউন, কেন লকডাউন? ঠিক আছে, এই বিষয়গুলির উপরে তাদেরকে আরো একটু সচেতন করার জন্য কি করণীয় আছে আমি আপনার কাছে জানতে চাইব। আসলে এটা খুবই কি বলবো, একটা আমি বলবো যে এটাই আমাদের দেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যে জনগণকে জীবিকার প্রশ্নটা আগে না জীবনের প্রশ্নটা আগে। ডক্টর হিসাবে আমার কাছে জীবনের প্রশ্নটাই আগে, কিন্তু আমাদের আবার এইটাও চিন্তা করতে হবে জীবিকাটাও আমাদের প্রয়োজন। আসবে কি কোভিডের যে অবস্থা, আমাদেরকে তো দেশটাকে তো বেঁচে থাকতে হবে। বাংলাদেশ হয়তো আগামী আরো 200-500 বছর, 1000-2000 বছর থাকবে। কোভিড হয়তো ততদিন নাও থাকতে পারে, কিন্তু আমাদেরকেও তো পৃথিবীর কাছে উঁচু স্থানে থাকতে হবে, আমাদের অর্থনীতিটাকে সচল রাখতে হবে। সেটা একটা বাস্তবতা অবশ্যই,
কিন্তু সবাইকে এটাই বুঝতে হবে যে আগে আমাকে বেঁচে থাকতে হবে, তারপর আমি ভালো থাকতে হবে। এটাই সত্য। পৃথিবীর সৃষ্টি থেকেই এরকমভাবেই হয়ে আসছে। মানুষ এক সময় শুধু খাবারের জন্যই দৌড়াচ্ছে, তারপর আস্তে আস্তে কাপড় চোপড় পরছে, তারপর সভ্য হয়েছে, তারপর লেখাপড়া, তারপর শিক্ষা, এইসবগুলি আসছে। সুতরাং বেঁচে থাকাটাই আমাদের মানব জাতির জন্য সবচেয়ে প্রথম কাজ। এটার জন্যই এখন আমাদের দেশবাসীকে আমাদেরকে আসলে বুঝাইতে হবে, সরকারিভাবেও সবাইকে বুঝতে হবে যে আগে বেঁচে থাকাটাই প্রধান। বেঁচে থাকলে আমরা হয়তো 2 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন পর আবার হয়তো আয় রোজগারে যেতে পারবো। এখন আমরা যখন আপনি যেটা বললেন মুক্তিযুদ্ধের সময় কি আমরা এরকম আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছেন অথবা দেশবাসী তখন কি সবাই কি খেতে পেয়েছে? অনেক সময় দেখা গিয়েছে যা দেশবাসীও মুক্তিযুদ্ধরাও না খেয়েছিল। হয়তো শুধু ভাত খেয়ে, পানি দিয়ে ভাত খেয়েও কিন্তু মানুষ এই 9 মাস কাটাইছে। কিন্তু পরবর্তীতে তো আমরা দেশের এই যে স্বাধীনতা অর্জন করলাম, এটা আমাদের জন্য বিরাট প্রশ্ন। ভালো কিছু পেতে হলে কিছু স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে। এটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। আপনি এটাকে কিভাবে দেখছেন? না, এটাই আসলে মূল বিষয় যে আমরা 16 মাস আগে যেখান থেকে শুরু করেছিলাম, আমরা কি এইখানে এসে এখন এই 2021-এর জুলাই এসে দাঁড়িয়ে বলতে পারি যে আমাদের চেতনা আসলে অনেক বেড়েছে। একসময় ধারণা ছিল যে যারা এই করোনায় আক্রান্ত হচ্ছে সাধারণত যারা উচ্চবিত্ত, যারা এসিতে থাকে, কিন্তু এখন কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আসার পরে ধারণাটাই পাল্টে যাচ্ছে। আমাদের সিভিল সার্জন মহোদয় যেরকম বললেন যে ভাইরাস আসলে তার রূপান্তর ঘটে, তার রূপ বদলায়, এবং এই কারণে আমার মনে হয় এখন সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে যে আমি আগেই যে কথাটা বলেছি যে বেঁচে থাকাটাই হচ্ছে এখন গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমরা যারা সমাজের সচেতন অংশ বলে নিজেদের মনে করি এবং যারা শিক্ষিত জনগোষ্ঠী আছেন, তাদেরও আসলে ভূমিকা নিতে হবে যে সরকারের পক্ষে বা শুধু গণমাধ্যমে প্রচারণা চালিয়ে এটা সম্ভব না। এটা যারা আসলে করোনায় আক্রান্ত হয়েছে এবং যাদের পরিবারে প্রিয়জন হারিয়েছে, তারা আসলে বুঝতে পারে যে করোনা কি কঠিন জিনিস, কিন্তু যাদের ফ্যামিলিতে হয়তো আক্রান্ত হয়নি তারা আসলে এই বেদনা, এই যাতনা অনুভব করতে পারবে না। আমরা কাছের থেকে যারা দেখেছি যে মুহূর্তের মধ্যে অনেক লোক হারিয়ে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। সুতরাং আমার মনে হয় যে সবাইকে এখানে আসলে দায়িত্বশীল হতে হবে এবং এই চেতনাটা আসলে ছড়িয়ে দিতে হবে। মানুষের মধ্যে সচেতনতার আসলে কোনো বিকল্প নেই। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাও কিন্তু বলছে যে এখন করোনা থেকে বাঁচার মূল উপায় হচ্ছে যে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্ক ব্যবহার করতে হবে। এবং এইটা আমরা যদি আসলে এই চেতনাটাকে নিজের দায়িত্ববোধ থেকে আমরা যদি একটা ক্যাম্পেইন হিসেবে নিয়ে আমরা ছড়িয়ে দেই, তাহলে আমার মনে হয় এই সংকট থেকে আমরা কিছুটা হলেও রেহাই পাব এবং বাংলাদেশ এই যুদ্ধে জয়ী হবে। আসলে মানবতা তখনই কাঁদে যখন আমরা দায়িত্ববোধ হারিয়ে ফেলি। আমাদের কাছে প্রশ্ন আছে, আমরা যখন বিশেষ করে সাংবাদিকরা যখন মাঠেরা কাজ করি আমরা, তখন দেখতে পাই মানুষের প্রশ্ন যে আমাদেরকে সরকার বাড়ি ঘরে থাকতে বলে, আমরা খাবো কি? এখন এই অনেকে বলে যে বাঙালির 3টা হাত, 3 নাম্বার হাতটা বেশি ব্যবহার করে, ডান হাত, বাম হাত, অজুহাত। আমরা যদি জীবনের প্রয়োজনে তখনও এটা না বুঝিয়ে অজুহাত দিয়ে বেড়াই, তাহলে তো তাদেরকে বোঝানো কারো পক্ষে সম্ভব না। কিন্তু এমনও অনেক পরিবার আছে মধ্যবিত্ত, যারা সবচেয়ে বেশি বিপদে আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে মধ্যবিত্তরা সবচেয়ে বেশি বিপদে আছে, যারা কারো কাছে কিছু চাইতে পারে না, বলতে পারে না, এবং তাদের বেঁচে থাকাটা খুব প্রশ্নবিদ্ধ হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সরকার যখনই সরকার কোনো সহায়তা করে, অর্থনৈতিকভাবে বলেন, খাদ্য বরাদ্দ দিয়ে বলেন, তখনই কিন্তু কাদেরকে করে? নিম্ন শ্রেণীর লোক যারা, নিম্ন আয়ের মানুষ যারা, নিম্ন মধ্যবিত্ত যারা। কিন্তু প্রকৃত মধ্যবিত্তরা যারা আছে তাদের জন্য আসলে কি করণীয় আছে বলে আপনি একজন শিক্ষক হিসেবে আপনি বলেন তো? না, এখন বিষয়টা হচ্ছে যে সরকার তো প্রচেষ্টা করছেই, কিন্তু আমরা যে এই 16 মাসের চিত্র যে আমরা দেখছি, আমরা কিছু মানুষ যারা
দুঃসহ অবস্থায় আছে, অর্থনৈতিকভাবে যারা দুর্দশাগ্রস্ত, তাদের দুর্দশা আরও বাড়ছে। কিন্তু পাশাপাশি আমরা এটা কি লক্ষ্য করছি না যে কিছু মানুষের লোভ আরও বাড়ছে? এই লোভের কারণে, এই তাদের সীমাহীন লোভের কারণে মানুষের দুর্দশা চরম আকার ধারণ করেছে। এবং আমরা যদি এই সংকট থেকে নিজেদের মুক্ত করতে চাই, এই সংকট থেকে যদি জয়ী হতে চাই, তাহলে আমার মনে হয় সচেতনতার পাশাপাশি এই ক্ষেত্রেও একটা জনমত গড়ে তোলা উচিত যে যারা এই দুঃসময়কে কাজে লাগিয়ে যারা নিজেদের আখের গোছাচ্ছে, যারা সুযোগ পেয়ে ফুলে ফেঁপে উঠছে, সরকারও উচিত যে তাদের কঠিন হস্তে দমন করা, এবং আমাদেরও উচিত যে একটা জনমত তৈরি করা, তাদের প্রতি ঘৃণা তৈরি করা। কারণ তারা আমাদেরই লোক, তারা আমাদেরই আশেপাশে থাকে, তারা আমাদেরই সমাজের লোক, তারা তো আর বাইরে থেকে আসে নাই। সুতরাং এই বোধ যদি আমি তৈরি করতে না পারি, তাহলে আসলে আমি কিছু মানুষ নিষ্পেষিত হচ্ছে, কিছু মানুষের দুর্দশা ক্রমশ বাড়ছে, কিন্তু পাশাপাশি মানুষের লোভও বাড়ছে। এবং এই নানা রকম প্রচেষ্টায় যারা দুর্দশাগ্রস্ত, সরকার থেকে তাদের কাছে সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আমরা বিভিন্ন সময় আমরা পত্রিকায় লক্ষ্য করেছি, গণমাধ্যমে লক্ষ্য করেছি যে এখানে কিছু লোক এই এত কিছুর পরেও যখন এই ডিজিটাল পদ্ধতিতে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কেউ কেউ চেষ্টা করেছে যে এটা আসলে এইখান থেকেও দুর্নীতি করার। আমার মনে হয় যারা এই যে করোনার সুযোগ নিচ্ছে, যাদের কারণে মানুষের দুর্দশা আরও বেড়েছে, তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে, এবং সরকারকে এই বিষয়েও আসলে কঠোর অবস্থান নেওয়া উচিত। ধন্যবাদ। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাব, যেবারে যে আমাদের ভ্যাকসিন বিষয়ের উপরে আমি আপনার কাছে জানতে চাই যে ভ্যাকসিন এ যাবৎ কতটুকু আমরা পেয়েছি, এবং যদি 100% ভ্যাকসিনের আওতায় আনতে হয় তাহলে আমাদের আর কতদিন সময় লাগতে পারে। আর পাশাপাশি একটা বিষয় আছে যেটা এই নিবন্ধন পদ্ধতিটা অনেকের জন্য একটু জটিল। এই বিষয়টা সহজ করার ব্যাপারে একটু তুলে ধরবেন যদি। ধন্যবাদ। আসলে আমরা সবাই এখন বুঝতে পারছি যে করোনার থেকে মুক্তি পাওয়ার ভ্যাকসিনও কিন্তু একটা এখন অন্যতম একটা উপায়, একমাত্র উপায় নয়, কিন্তু এটাও একটা অন্যতম উপায়। ভ্যাকসিন যত বেশি সংখ্যক মানুষকে করতে পারবো, তত বেশি আমরা করোনা সংক্রমণটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারবো। এটা পৃথিবীব্যাপী এখন এস্টাবলিশড, মানে সবাই কিন্তু এভাবেই করোনাকে নিয়ন্ত্রণে নিয়ে আসছে ভ্যাকসিনের মাধ্যমে। সরকার কর্তৃক বাধ্যতামূলক। তো আমাদের দেশেও আমরা নারায়ণগঞ্জেও আমরা ভ্যাকসিনেশন শুরু করেছি। আমরা অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন নারায়ণগঞ্জে 1 লক্ষ প্রায় 15,000 মানুষকে দিয়েছি প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ দিয়েছি প্রায় না 87,000 সামথিং, 88,000-এর মতো। আর বাকি যারা পায় নাই, মাঝখানে প্রায় 27,000 ডোজ এখনো সেকেন্ড ডোজ পায় নাই, তাদেরকে আমরা আশা করছি এটা আগামী সপ্তাহে আমরা হয়তো তাদেরকেও সেকেন্ড ডোজ দিতে, কারণ আমাদের 27,000 আমরা 1 সপ্তাহের ভিতর করতে পারবো। প্রতি সপ্তাহে আমরা প্রতিদিন আমরা প্রায় এখন তো আজকে তো 5,000 প্লাস আমরা টিকা দিয়েছি। সুতরাং আমরা এটা 1 সপ্তাহের মধ্যে আমাদের 27,000 দেওয়া তেমন কোনো বিষয় হবে না আমাদের জন্য, এটা আমরা পারবো। আর যেটা মডার্নার এবং সিনোফার্মার বর্তমানে আমাদের এখানে চলছে, টিকা প্রদান চলছে আমাদের ভিক্টোরিয়া হাসপাতাল এবং 300 বেড হাসপাতালে মডার্নার টিকা চলছে। প্রতিটা উপজেলায় কিন্তু এই সিনোফার্মের টিকাটা চলছে। সেটা একটা। এখন তো 25 বছর পর্যন্ত সবাই রেজিস্ট্রেশন করে দিতে পারতেছে, 25 বছরের ঊর্ধ্বে সবাই কিন্তু রেজিস্ট্রেশন করতে পারতেছে। আর আগামী 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সরকারিভাবে একটা গণটিকা কর্মসূচি চালু করা হবে, যেটা একদম ইউনিয়ন পর্যায়ে, প্রত্যেকটা যে উপজেলার ইউনিয়ন পর্যায়ে প্রতিটা ইউনিয়নে টিকা দেওয়া হবে। সেই 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময়টায় যে কেউ ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই টিকা পাবে, কিন্তু ভোটার আইডি কার্ড ছাড়া কিন্তু কাউকে টিকা দেওয়া হবে না। ওই ক্ষেত্রে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে না,
শুধু ওই 7 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত। এই যে কিন্তু আবাসটা 7 তারিখের আগেও কেউ টিকা দিতে চাইলে হ্যাঁ, তাকেও রেজিস্ট্রেশনের মাধ্যমে আসতে হবে। হ্যাঁ, 7 তারিখের পরেও কেউ যদি টিকা দিতে চায় তাকে রেজিস্ট্রেশনের মাধ্যমে, 12 তারিখের পরে যদি কেউ টিকা দিতে চায় তাকেও রেজিস্ট্রেশনের 7 আওতায় তারিখ আসতে হবে। থেকে 12 কিন্তু তারিখ, 7 তারিখ থেকে 12 তারিখ এই সময়টাই মানে টিকা সপ্তাহের মতো, এটা টিকা সপ্তাহ, এটাই টিকা সপ্তাহ। টিকা সপ্তাহ। হ্যাঁ, এই এক সপ্তাহে রেজিস্ট্রেশন এনআইডি কার্ড, যেটা ভোটার আইডি কার্ড, হুম। ওই ভোটার আইডি কার্ড নিয়ে গেলেই কিন্তু সে টিকা দিতে পারবে, আচ্ছা, তার অন্য কোনো কিছুই লাগবে না। চমৎকার একটা তথ্য পেলাম আমরা দর্শকদের সুবিধার্থে। তো এখন প্রশ্ন হচ্ছে, এই যারা নিবন্ধন করতে পারছে না, ঠিক আছে, অনেক সময় অনেক বা সমস্যা হচ্ছে, কারো বয়সের মধ্যে হচ্ছে না, কেউ বা বয়সের মধ্যে পড়েও পাচ্ছে না, কেউ বা পেয়েছে কিন্তু মেসেজ পাচ্ছে না, এই বিষয়টা যদি কেউ বলা। হ্যাঁ, এটা একটা আসলে আমাদের জন্য একটু সমস্যা। এটা হচ্ছে কি, আমরা বর্তমানে আমরা নারায়ণগঞ্জে দুইটা সিটি কর্পোরেশন এলাকায় যদি ধরি, হুম। আমরা দুইটা কেন্দ্রে 300 বেড এবং 100 বেড হাসপাতালে করোনার টিকা দিচ্ছি। এখন 300 বেডে দিচ্ছি সদর উপজেলার যারা নিবন্ধন করছে তারা, আর ভিক্টোরিয়া অথবা 100 বেডে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে। এখন আমরা দৈনিক টিকা দিতে পারছি মনে করেন 1400-1500 একটা কেন্দ্রে, কিন্তু প্রতিদিন রেজিস্ট্রেশন হচ্ছে কিন্তু 3000-4000 করে। যেহেতু বয়সের ইয়াটা নামাই নিয়ে আসছে, রেজিস্ট্রেশনের সংখ্যা অনেক বেশি। আমরা প্রতিদিন 1400-1500 করে মেসেজ পাঠাচ্ছি, সেখানে লোক আসতেছে হয়তো 1200-1300 জন, 1500 জনকে আমরা মেসেজ পাঠালে 1200-1300 জন করে আসতেছে। এখন পর্যন্ত দেখা গেছে যে এভাবে আমরা যারা টিকা দিয়েছে, তারা যারা 12 তারিখ রেজিস্ট্রেশন করছে তাদেরকে আমরা টিকা দিতে পারছি। হ্যাঁ, আজকে কিন্তু 31 তারিখ। কারণ রেজিস্ট্রেশন বেশি হচ্ছে, কিন্তু আমি তো টিকা দিতে পারতেছি একটা ফিক্সড নাম্বারকে। আজকে মনে করেন আজকে 31 তারিখ, আজকে 31 তারিখে যদি আমার 3000 অথবা 4000 যদি রেজিস্ট্রেশন হয়, কিন্তু আমি এখান থেকে প্রতিদিন দিতে পারতেছি 1500 জনকে, তাহলে বাকি 2500 জন থেকে যাচ্ছে। তো সেই রকম প্রতিদিন যদি 2500 জন থেকে যায়, তাহলে এই সিরিয়ালটা অনেক লম্বা হয়ে যাচ্ছে। সেই কারণেই একটু মেসেজটা একটু পেতে দেরি হচ্ছে। তবে এইটা আমি সবাইকে আশ্বস্ত করছি, সবাই মেসেজ পাবেন এবং সবাই টিকা দিতে পারবে। যারা নিবন্ধন রেজিস্টার্ড, নিবন্ধন প্রক্রিয়ার মধ্যে দেরি হলো, যারা নিবন্ধন প্রক্রিয়ার ভিতরে আসছে তারা অবশ্যই সবাই টিকা দিতে পারবে। তো এই বিষয়ে আপনার পরামর্শ কি? না, এটা তো ধরেন একটা প্রক্রিয়ার ভেতরে যেতে হবে, এবং আমরা বিশ্বাস করি যে সুশৃঙ্খলভাবেই যদি এই প্রক্রিয়া অনুসরণ করে দেওয়া হয়, দেরি হলেও যেহেতু এই একটা জট তৈরি হচ্ছে, একটি শৃঙ্খলার মধ্যে আসলে সমস্যা হবে না। কিন্তু এটা যাতে আমাদের প্রত্যাশা হচ্ছে যে এই ক্ষেত্রে টিকা দেওয়ার ক্ষেত্রে যাতে একটা শৃঙ্খলা রক্ষা করা হয়। একটা বিষয় হচ্ছে যে যেই বা আপনি 2-3টা কোম্পানির কথা বললেন, এখানে এই ভেরিয়েন্ট কি, এখানে মনে করেন কোন কোম্পানিটা কতটুকু ভালো, কতটুকু আমাদের জন্য মঙ্গলজনক, কোম্পানি নিয়েও কিন্তু কিছু কথা বাজারে বাইরে আছে। কেউ বলতেছে চায়নারটা ভালো, কেউ বলতেছে আমেরিকারটা ভালো, কেউ বলতেছে ভারতেরটা ভালো। আসলে এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব না, কোনো দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই। সবগুলি টিকাই ভালো, সবগুলি টিকায় WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়ার পরেই কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশে দেওয়ার জন্য অনুমতি দিয়েছে। প্রত্যেকটা টিকাই ভালোভাবে সমান সংখ্যক কার্যকরী, বা হয়তো 2-4-5% এদিক ওদিক হবেই প্রত্যেক জিনিস, কিন্তু আমি মনে করি যে যখন যে টিকাটা পারে সেই টিকাটা নিয়ে নেওয়াই তার জন্য উত্তম। কারণ এটা দেখা গিয়েছে যে প্রথম একটা ডোজ টিকা নেওয়ার পরে কিন্তু করোনা সংক্রমিত হওয়ার হার অনেকাংশে কমে যায়। দ্বিতীয়ত যদি সংক্রমিত হয়ও, তার তীব্রতার মাত্রাও কিন্তু অনেক কমে যায়। সুতরাং যেটাই পাই, যখনই যার যেটা সুযোগ আসে, সে যেন সেই টিকাটাই নিয়ে নেয়, এটাই আমার পরামর্শ। ভালো। আচ্ছা, আরেকটু ভিন্ন প্রসঙ্গে যাই, যেটা হচ্ছে এই যে করোনাকালীন সময় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বলতে হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন যে 100% টিকা
টিকার আওতায় আনার পরে শিক্ষা ব্যবস্থা চালু করবে, কারণ জীবন আগে। তো সেক্ষেত্রে এই শিক্ষক ব্যবস্থাকে মানে শিক্ষক বা এই স্টুডেন্ট যারা কি ছাত্রছাত্রী শিক্ষার্থী যারা আছে, শিক্ষক যারা আছে, তাদের জীবনও কিন্তু বিপর্যয় হয়ে পড়ছে। অনেক শিক্ষককে মানবতার জীবনযাপন করতে দেখতেছি আমরা। আমি নিজের চোখে দেখেছি একজন শিক্ষককে, মানে এই যখন নাকি স্কুল থেকে কিছু পাচ্ছে, আবার নিজের বাইরে থেকে কিছু প্রাইভেট পড়াতো, সেটাও বন্ধ হয়ে গেছে। সব মিলিয়ে সংসারটা মিলিয়ে চালাতে হতো, কিন্তু একটা সময় গিয়ে তারা মানে দেয়ালে পিঠ ঠেকে গেছে। এখন তাকে আমি নিজের চোখে দেখেছি যে নিজের মুখটা ঢেকে ইজি বাইক চালাচ্ছে। আমার কাছে খুব খারাপ লেগেছে। একজন নাগরিক হিসেবে আমরা সবাই তো সমান অধিকার নিয়ে বাঁচতে চাই, চেষ্টা করি, কিন্তু এই সময়ের মধ্যে বিপর্যয় আছে। এই যে শিক্ষা প্রতিষ্ঠান চালু হওয়ার ক্ষেত্রে ভ্যাকসিনের উপর সরকার গুরুত্ব দিয়েছে, শিশুদের ভ্যাকসিনের আওতায় আনার ব্যাপারে সরকারি নির্দেশনা আপনারা কতটুকু কি পেয়েছেন, কতদিনের মধ্যে শুরু হবে যেন শিক্ষার্থীদের ব্যাপারে? ধন্যবাদ। আসলে শিশুদের, আমাদের দেশে শিশু বলতে 18 বছরের নিচে, 18 বছরের মানে নিচে প্রাইমারি পঞ্জীয়ন, স্কুল? প্রায় 18 বছরের নিচে শিশুদেরকে টিকা দেওয়ার জন্য এখন পর্যন্ত কোন নির্দেশনা আমাদের এরকম কোনো নির্দেশনা নাই। পৃথিবীর 2-1টা দেশে কিন্তু 12 বছর পর্যন্ত টিকা দেওয়া হচ্ছে। একদম উন্নত বিশ্ব যেগুলি আমরা বলি, ফার্স্ট ওয়ার্ল্ড যেগুলি বলি, ওইসব কান্ট্রিতে হয়তো 12 বছর পর্যন্ত টিকা দেওয়া, কিন্তু 12 বছরের নিচেও কিন্তু 12 বছরের টিকা দেওয়া ঊর্ধ্বে? হচ্ছে না। 12 বছরের ঊর্ধ্বে সবাইকে টিকা দেওয়া হচ্ছে। আমাদের হয়তো সরকার চিন্তা ভাবনা চলছে, একটা হয়তো একটা পর্যায়ে আমাদের যদি আপনি জানেন আমাদের দেশে কোনো করোনার টিকা উৎপন্ন হয় না। যদি আমাদের টিকার মজুদটা সেই পর্যায়ে চলে আসে, তখন হয়তো সরকার চিন্তা ভাবনা করবে যে 18 বছরের ঊর্ধ্বে সবাই যেন টিকা নিতে পারে। এটা আমি মনে করি যে আগস্ট মাসে হয়তো এইরকম একটা নির্দেশনা চলে আসতে পারে। আর আমাদের স্কুল কলেজের ছেলে যারা 18 বছরের নিচে আছে তারা তো নাই, কিন্তু ইউনিভার্সিটি লেভেলের যারা আছে অথবা ইন্টার পাস করার পর যারা ইউনিভার্সিটি লেভেলে মেডিকেল কলেজ বলি অথবা বিশ্ববিদ্যালয়ে যান, তাদেরকে টিকা দেওয়ার জন্য কিন্তু একটা ব্যবস্থা করা হয়েছে সরকারিভাবে, এবং তাদের অনেকেই কিন্তু এখন টিকা নিয়ে নিয়েছে। কিছু কিছু আছে এখনও হয়তো প্রথম ডোজ নেই, কিন্তু প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠান থেকে এটা আপনার বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন হয়ে ওদের নাম রেজিস্ট্রেশন করার জন্য এটা একটা নাম তালিকাভুক্ত হয়ে গেছে, এবং অনেকেই টিকা নিচ্ছে। আমার কাছেও অনেকেই আসছে টিকা নেওয়ার জন্য, আমরাও কিন্তু টিকা দিচ্ছি, তারা রেজিস্ট্রেশন করতে পারতেছে। হ্যাঁ, যারা ইন্টার এবং ইন্টারমিডিয়েট যারা করতেছে তারা হয়তো এখন রেজিস্ট্রেশন আওতায় আসতে পারতেছে না, হয়তো মাসখানেক পরে হয়তো চলে আসতে পারে, তারাও কিন্তু এটা ইনক্লুড হয়ে যেতে পারে। আর শিক্ষকদের যেটা ব্যাপারে বললেন, প্রথম থেকেই কিন্তু শিক্ষকদেরকে সরকারিভাবে ওনাদেরকে এই অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত ছিল। তো তখনই বলা হয়েছে সব শিক্ষক যদি রেজিস্ট্রেশন করে ফেলে, রেজিস্ট্রেশন করে টিকা নিয়ে নেওয়ার জন্য অনেকেই করতে পারছে। এতদিনে আমার কাছে মনে হয় মোটামুটি ম্যাক্সিমাম শিক্ষকই কিন্তু টিকা নিয়ে নিয়েছে, কিন্তু স্টুডেন্টরা, ছাত্রছাত্রীরা এখনও টিকা নিতে পারে। এখন আর একটা সমস্যা আমাদের জন্য যেটা দাঁড়াই গেছে, সেটা হচ্ছে যে এই যে ডেল্টা ভেরিয়েন্ট। আগে যেই ভেরিয়েন্টটা ছিল আমাদের সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট অথবা ইউকে ভেরিয়েন্ট, এইগুলি কিন্তু বাচ্চাদের হওয়ার তেমন কোনো নজির দেখা যায় না, কিন্তু এখন কিন্তু এই ডেল্টা ভেরিয়েন্টটা দেখা যাচ্ছে যে একদম 1 মাসের বাচ্চারও কিন্তু হচ্ছে, ছোটো বাচ্চাদের কিন্তু হচ্ছে। এখন ঢাকাতে কিন্তু ঢাকা শিশু হাসপাতালে গেলে, ঢাকা মেডিকেলে গেলে দেখবেন আপনি অনেক কোভিড আক্রান্ত শিশু আছে। সেই কারণেই কিন্তু এখন একদম স্কুলগুলি খুলে দেওয়ার মতো এই ভেরিয়েন্টটাকে পরিবেশ এখনও সৃষ্টি হয়নি। অন্ততপক্ষে আমরা যদি পরিবারের সবাইকে যদি টিকাটা 25 যদি সবাইকে যদি টিকাটা দিয়ে দিতে পারি, তাহলে হয়তো স্কুলটা খোলার জন্য একটু চিন্তাভাবনা করা যেতে পারে। আমার কাছে মনে হয় আগে টিকা দিয়ে দেওয়াটাই সবচেয়ে উত্তম। আমরা এতদিন কষ্ট করেছি, স্কুল বন্ধ রেখেছি, শিক্ষকরা আপনি বলছেন মানবতার জীবনযাপন করতেছেন। আসলে আপনি তো প্রথমেই বললেন যে এটা আমরা একটা যুদ্ধকালীন অবস্থায় আসলে আমাদের সামাজিক মর্যাদা বলি অথবা আমার
শিক্ষাগত যোগ্যতা বলি, এইসব কিছুই কোনো কাজ করে না। তখন বেঁচে থাকাটাই হচ্ছে যে একমাত্র লক্ষ্য। ঠিক আছে, আসলে 1971-এর যে যুদ্ধটা ছিল সেটা 9 মাসের মধ্যে শেষ হয়ে গেছে। এটা কবে শেষ হবে তা আমরা জানি না। সেক্ষেত্রে এই যে শিক্ষা ব্যবস্থাটা পিছিয়ে পড়ছি, 1 বছর 1.5 বছরে আমরা পিছিয়ে পড়ছি এই বিষয়ে, মানে বর্তমান হাল হকিকত যে আমাদের শিক্ষার্থীদের অবস্থা। আমি একটা আমাদের নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপাল সাহেব, আমি আপনার কাছে জানতে চাইবো যে বর্তমান হালচাল কি, আপনি একটু যদি তুলে ধরতেন। ধন্যবাদ। আসলে আমাদের শিক্ষাক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রের মতোই নানা দিক থেকে আমরাও সংকটের মুখে আছি এবং শিক্ষার্থীরা 16 মাস ধরে আসলে অবরুদ্ধ বাসায় অবরুদ্ধ হয়ে আছে এবং আমরা এই বয়সে, এই শৈশবে, কৈশোরে বা তারুণ্যে এরকম দিনের পর দিন অবরুদ্ধ হয়ে থাকা কতটা কষ্টকর, কতটা যন্ত্রণার, এটা আমরা বুঝতে পারি যে আমরাও সেই সময় পার হয়ে এসেছি। আমরা এই অবস্থা মোকাবেলার জন্য সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা অনলাইন ক্লাস চালু করছি, কিন্তু রাতারাতি আসলে কোনো পরিবর্তন করা সম্ভব নয়। এই সুবিধা হয়তো সবার নেই, কিন্তু আমরা তারপরেও চেষ্টা করছি যে এই অনলাইন আমাদের কলেজেও আমরা অনলাইন ক্লাস, এটা আসলে পার্সেন্টেজের নানা রকম, এটা প্রতিষ্ঠান ভেদে নির্ভর করে যে সব প্রতিষ্ঠানে তো যারা পড়ে শিক্ষার্থী তাদের অর্থনৈতিক অবস্থা এক না। এখন এমন অনেকেই আছে যারা আসলে যাদের বেতন বেশি, উচ্চবিত্ত পরিবারের শিক্ষার্থীরা যেখানে পড়ে, সেখানে যেই অবস্থা, প্রাইমারি স্কুলে তো সেই অবস্থা না, বা হাই স্কুলে তো, সাধারণ একটা হাই স্কুলে তো সেই অবস্থা না। এটা আসলে আমার মনে হয় পার্সেন্টেজ দিয়ে বিচার না করে আমরা এইভাবে বলতে পারি যে অনলাইন কার্যক্রমে আসলে সরকার নানা রকম চেষ্টা করেছে, টেলিভিশনের মাধ্যমে শিক্ষা অনুষ্ঠান চালু করেছে, কিন্তু আমরা অনলাইনের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে যতদূর সম্ভব এই শিক্ষা কার্যক্রমকে জাগিয়ে রাখার জন্য এবং শিক্ষার্থীদের কাছে পৌঁছানোর জন্য, যাতে শিক্ষার্থীরা পাঠের সঙ্গে যুক্ত থাকে। এবং আপনি জানেন এই পাঠের সঙ্গে যুক্ত থাকার আয়োজনে সরকার ইতোমধ্যেই অ্যাসাইনমেন্ট চালু করেছে। এবং এখন আমার মনে হয় যে এই যে আমরা অনলাইনের মাধ্যমে কার্যক্রম চালাচ্ছি, আগামী দিনে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হবে যে এই যে ছেলে মেয়েদের, শিক্ষার্থীদের মধ্যে আমরা তাকে পাঠের মধ্যে রাখতে অনলাইনে করতে, এবং আমি অস্বীকার করার কোনো উপায় নেই, এই যে সারাক্ষণ বাসায় থেকে মোবাইলের প্রতি একটা নির্ভরতা তৈরি হচ্ছে, মোবাইলের প্রতি এক রকমের আসক্তি তৈরি হচ্ছে। আগামী দিনে আমার মনে হয় শিক্ষক, অভিভাবক সবার বড় চ্যালেঞ্জ হবে শিক্ষার্থীদের এই আসক্তির ভেতর থেকে বের করে আনা। এবং আমার মনে হয় এখন থেকেই অভিভাবক এবং শিক্ষকদের এখন সুযোগ কম, তারপরেও আমরা আমাদের প্রচেষ্টা চালাবো, কিন্তু অভিভাবককে একটা মূল ভূমিকা নেওয়া দরকার যে এই শিক্ষার্থীর মধ্যে যাতে আসক্তি তৈরি না হয়, কারণ এই আসক্তি তৈরি হলে আসলে পরবর্তীতে এটা থেকে মুক্ত করার জন্য আমাদের কঠিন হয়ে যাবে। এবং 16 মাসের ধারাবাহিকভাবে ছেলে মেয়ে আসলে বসে থাকতে যেহেতু করার কিছু নেই, পড়ালেখা হয়তো আমাদের এখন সীমিত হলেও ক্লাস হচ্ছে, এবং হতে হতে একটা আসক্তি অনেকের মধ্যেই তৈরি হয়ে গেছে, এটা আমরা বুঝতে পারি। এবং আমার মনে হয় অভিভাবকদেরও এই বিষয়ে যে তাকে আস্তে আস্তে তাকে ওই আসক্তি থেকে তার ভেতরে তৈরি না হয়, বা হলেও যাতে বের করে নিয়ে আসি, এটা আসলে করা জরুরি হয়ে পড়েছে। একটা বিষয় আমি আপনাকে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা তো শিশু কিশোর, মূলত প্রথমে আমাদের সচেতন হতে হবে অভিভাবকদের। অভিভাবকরা কত পার্সেন্ট সতর্ক আছে, কত পার্সেন্ট শিক্ষিত আছে, এইসব বিষয় যখন আমরা চিন্তা করি, তখন দেখা যায় অনেক অভিভাবক একটা সময় স্কুলে পাঠায় দিচ্ছে স্যারের উপর নির্ভর ছিল, স্কুলের মানে শিক্ষকদের উপর, প্রাইভেট শিক্ষকের উপর নির্ভর ছিল, যে তারাই দেখবে। আসছে বাবা পড়তে গেছিলে, হ্যাঁ পড়তে গেছে, পড়ে আসছো, হ্যাঁ। পরীক্ষার যখন নাকি টেস্টে অ্যালাউ হয় নাই, তখন গিয়া অভিভাবকরা গিয়া তদবির করতেছে, আমার ছেলেটারে একটু অ্যালাউ করে দেন। আছে না, এমন অনেক অভিভাবক আছে। সে এরকম যদি পার্সেন্টেজ খুঁজতে যাই, আমরা গিয়ে দেখি যে আমাদের পার্সেন্টেজ হারে গিয়ে অনেক অভিভাবক নিজেরাই সচেতন না। সেই ক্ষেত্রে এই সন্তান বসে রয়েছে মোবাইল নিয়ে অনলাইন ক্লাস করতেছে, যখন অনেক সময় দেখা যাচ্ছে বাবা দেখতেছে অনলাইন ক্লাস করতেছে, কিন্তু ছেলে দেখতেছে ইউটিউব অথবা ফেসবুক অথবা মেসেঞ্জার
অথবা তারা গেম খেলতেছে, গেমের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে। এরকমভাবেই কিন্তু আমাদের বর্তমান সময়টা চলছে। সেই ক্ষেত্রে আরও সতর্কতার ক্ষেত্রে আপনার পরামর্শ কি? না, আমি তো বললাম যে এই বিষয়ে আসলে অভিভাবকদের একটা সমন্বিত উদ্যোগ দরকার। শিক্ষকদেরও বিষয়টা লক্ষ্য রাখা উচিত। একসময় হয়তো খুলবে, কিন্তু এই আসক্তি থেকে বের করে আনার জন্য শিক্ষক, অভিভাবক এরকম শিক্ষার্থীদের ভেতরে আসলে ওই চেতনা বোধ তৈরি করে তুলতে হবে, যাতে সে কোনো আসক্তিতে জড়িয়ে না পড়ে। এবং মোবাইলের যে ইতিবাচক ব্যবহার, আপনারা জানেন যে আমরা মোবাইলের ইতিবাচক ব্যবহারের চেয়ে নেতিবাচক ব্যবহারেই বেশি অভ্যস্ত হয়ে পড়ছে আমাদের শিক্ষার্থীরা, এবং গেম, ফেসবুক এই ধরনের নানা রকম আসক্তিতে জড়িয়ে পড়ছে। এবং আমরা যদি যেমন এখন গুগল, এই তথ্যের মূল উৎস হচ্ছে একটা গুগল, এমন কোনো বিষয় নাই যে আপনি গুগলে দিলে সাথে সাথে আপনি জেনে যাচ্ছেন। এই সুযোগ কিন্তু আমাদের সময়ও ছিল না। আমরা যখন শৈশব কাটিয়েছি, কৈশোর কাটিয়েছি, আমরা যখন তারুণ্যকালও কাটিয়েছি, আমাদের এই এখন কিন্তু একটা শিশু কিশোর সে মোবাইলের মাধ্যমে জগতের নানা বিশেষ করে মুহূর্তের মধ্যে সে জানতে পারছে। আমার মনে হয় যে আমাদের সবার, যারা আমরা বড় আছি, তাদের শিক্ষার্থীদের আসলে শিক্ষার্থী, অভিভাবক সবাই মিলেই এই মোবাইলের ইতিবাচক ব্যবহারের দিকে আমাদের উৎসাহিত করে তোলা, উদ্বুদ্ধ করে তোলা উচিত, এবং নেতিবাচক ব্যবহার থেকে সরিয়ে আনা উচিত। এটা যদি আমরা সম্মিলিতভাবে আসলে করতে না পারি, তাহলে আমাদের এই নেতিবাচক ব্যবহার যদি বেড়ে যায়, তাহলে আমাদের শিক্ষার্থীরা আসলে ক্ষতিগ্রস্ত হবে। এবং সবার অভিভাবকের সচেতনতা এক না, কিন্তু সব অভিভাবকই আসলে মানে নিজের ছেলের বা মেয়ের ভালো বোঝে। এরকম জগতে এমন কোনো অভিভাবক নাই যে নিজের ছেলে মেয়ের ভালো বোঝে না। এবং আমার মনে হয় যেই চেতনারই থাকুক, সবাই মিলে এই বিষয়টি লক্ষ্য করা উচিত যে যাতে সে কোনো আসক্তিতে জড়িয়ে না পড়ে, এবং মোবাইলের ইতিবাচক ব্যবহারে সে যাতে উদ্বুদ্ধ হয়। তাহলে তার কাছে আসলে জগৎটা খুলে যাবে। কারণ এখন প্রযুক্তির সঙ্গে যুক্ত না হতে পারলে কেউ আসলে সামনে এগোতে পারবে না। আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসবো, সেটা হচ্ছে যে বর্তমান যে অ্যাসাইনমেন্ট পদ্ধতিটা, সেই অ্যাসাইনমেন্ট পদ্ধতি যখন স্কুলে গিয়ে শিখতো, এই সকাল থেকে বিকেল পর্যন্ত আপনার ক্লাসে শিক্ষক দিয়ে ধারা বর্ণনার মাধ্যমে, লেকচারের মাধ্যমে প্রশিক্ষণ দিয়ে থাকতো। আর এখন ওরা ঘরে বসে আছে, অ্যাসাইনমেন্ট দিচ্ছে, অ্যাসাইনমেন্ট অনলাইন থেকে নিয়ে নিচ্ছে, এবং অনেকেই একজন আরেকজনকে ফলো করছে, কেউ বা অনলাইন থেকেই হুবহু লিখে দিচ্ছে। এই যে হুবহু লেখা এবং এই অন্যজনের সাথে যোগাযোগ করে মেনটেন করে লেখা, কোন বিষয়টাকে কিভাবে প্রাধান্য দেবে এই যারা নীতি নির্ধারক, সেই বিষয়টা একটু যদি শিক্ষার্থীদের জন্য খোলামেলা করে উপস্থাপন করতে। ঠিক আছে, ধন্যবাদ। সরকার অ্যাসাইনমেন্ট ঘোষণা করেছে। এসএসসি এবং এইচএসসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা 2021 সালে, আপনারা জানেন প্রথমে 2022 সালের পরীক্ষার্থী যারা, তাদের জন্য অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, এবং পরে সেটা এখন আপাতত স্থগিত রেখে একটা রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে যে 2021 সালে যারা পরীক্ষা দেবে তাদের একটি তালিকাও দিয়ে দেওয়া হয়েছে যে কোন সপ্তাহে কি করানো হবে। এবং এই প্রতি সপ্তাহে আপনার প্রতি 2 সপ্তাহ পর পর অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, এরকমভাবে একটি রুটিন তৈরি করে দেওয়া হয়েছে। এবং মাউসির সে ওয়েবসাইট থেকে এটা আসলে দেওয়া হচ্ছে, এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠান আমরাও করছি যে মেসেঞ্জার গ্রুপের মাধ্যমে আমরা এই শিক্ষার্থীদের কাছে, যেহেতু করোনাকালে শিক্ষা প্রতিষ্ঠানে আসা সম্ভব নয় এই কঠোর লকডাউনের মধ্যে, আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। অ্যাসাইনমেন্টের আসলে সরকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে যে সিদ্ধান্ত নিয়েছে যে আবশ্যিক বিষয়গুলোতে এখন পরীক্ষা হবে না, এবং 3টি গ্রুপের 3টি বিষয়ে, তার গ্রুপের যে বিষয়গুলো আছে, গ্রুপের আবশ্যিক বিষয় যে ব্যবসায় শিক্ষায় পড়ে, বিজ্ঞান পড়ে বা মানবিকে পড়ে, সে এই গ্রুপের বিষয়গুলোতে অ্যাসাইনমেন্ট তৈরি করবে, এবং সম্ভব হলে এটা পরীক্ষা নেওয়া হবে। যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়, তাহলে অ্যাসাইনমেন্টের উপরেই তার মূল্যায়ন হবে। এবং এই অ্যাসাইনমেন্টের ভিত্তিতে, এই অ্যাসাইনমেন্টের ইতিমধ্যেই একটি দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং মূল্যায়ন পদ্ধতিও ঘোষণা করা হয়েছে। এবং এই অ্যাসাইনমেন্টের মূল লক্ষ্য হচ্ছে যে পাঠের সঙ্গে
শিক্ষার্থীর সম্পর্ক তৈরি করা। আপনি যে কথাটা বললেন যে সে যদি কপি করে তাহলে সে যদি অন্যটা দেখে, এখন আমরা লক্ষ্য করছি যে বিভিন্নভাবে এই সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবের মাধ্যমেও কেউ কেউ এই অ্যাসাইনমেন্টের উত্তর বলে দিচ্ছে এবং এটা হয়তো তার কৃতিত্ব হতে পারে, তিনি কোন দৃষ্টিভঙ্গি, কিন্তু এটা আসলে এই প্রবণতা থেকে বের হয়ে আসা উচিত। এবং আমাদের মাউসি থেকেও বলা হচ্ছে যে এই ধরনের কোনো যাতে অনুসরণ না করা হয় এবং শিক্ষকরাও, আমরা যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত আছি এবং অভিভাবকরাও দায়িত্ব নিয়ে এই ক্ষেত্রে শিক্ষার্থীর যদি শিক্ষা জীবন রক্ষা করতে হয়, তার পাঠের সঙ্গে যদি তাকে যুক্ত করতে হয়, তাহলে এই ধরনের প্রবণতা থেকে তাকে বের করে নিয়ে আসতে হবে। কারণ অ্যাসাইনমেন্টের মূল নির্দেশনা হচ্ছে যে শিক্ষার্থীর স্বকীয়তা এবং শিক্ষার্থীর ভেতরে যে সৃজনশীলতা সেটা উদ্ভাসিত করা এবং সেটাকে ফুটিয়ে তোলা। যদি সেটাই হয় তাহলে এই ক্ষেত্রে আমাদের শিক্ষক এবং অভিভাবক সবারই আসলে একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে শিক্ষার্থীদের সেই দিকে ধাবিত করা এবং সেই দিকে শিক্ষার্থীদের জন্য এরকম একটি পরিবেশ সৃষ্টি করা। এবং এটা আমাদের জন্য চ্যালেঞ্জই হলো, আমরা মনে করি সবাই যদি সম্মিলিতভাবে প্রয়াস চালাই তাহলে এটা অবশ্যই সম্ভব। কারণ একটা বিষয় যখন ঘোষণা করা হয় সেটা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করা, কার্যকর করা কিন্তু আসলে অনেকটা চ্যালেঞ্জিং এবং এইরকম সময়। এবং আমার মনে হয় যে এই ক্ষেত্রে অ্যাসাইনমেন্টকে আসলে ইতিবাচকভাবে নিয়ে, কারণ অ্যাসাইনমেন্ট তো সব জায়গায় প্রচলিত আছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা জানেন যে অ্যাসাইনমেন্ট খুবই স্বীকৃত বিষয় এবং এটা যদি আমরা কার্যকরভাবে ব্যবহার করতে পারি, শিক্ষার্থীদের মধ্যে যদি তার স্বকীয়তা এবং তার ভেতরে যে সৃজনশীলতা সেটা জাগিয়ে তোলার জন্য যদি মূল্যায়ন করতে পারি নিবিড়ভাবে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে একটা ইতিবাচক কিছু সৃষ্টি হবে এবং শিক্ষার্থী উপকৃত হবে। আপনি তো একজন ডাক্তার, একজন সেবক, আবার একজন অভিভাবক। একজন অভিভাবক হিসেবে এই যে অ্যাসাইনমেন্ট শিক্ষা পদ্ধতি বর্তমান, সেটাকে আপনি কোন চোখে দেখছেন এবং আপনার এ বিষয়ে কোনো প্রশ্ন আছে কিনা সরকারের কাছে? না, অবশ্যই সেরকম কোনো প্রশ্ন নাই। যেটা আসলে অ্যাসাইনমেন্টটা কেন করা হয়েছে সেটা আমাদেরকে একটু বুঝতে হবে। গত বছর আমরা যাদেরকে অটো পাস দিয়েছিলাম, একটা জিনিস খেয়াল করবেন, তারা কিন্তু পরীক্ষার জন্য প্রস্তুত ছিল। পরীক্ষার আগ মুহূর্তে কিন্তু তাদের আমাদের দেশে করোনা আসলো, যেমন ইন্টারে অথবা এসএসসিতে পরীক্ষার আগ মুহূর্তে। অর্থাৎ তারা কিন্তু মোটামুটি মানে যা পরীক্ষা হবে পরীক্ষার জন্য যা প্রস্তুত ছিল, শুধু পরীক্ষাটা হয়নি, তাদেরকে অটো পাস দিয়ে দেওয়া হয়। তাদের পড়ালেখা কিন্তু সম্পন্ন ছিল, তারা পরীক্ষা দেওয়ার জন্য। কিন্তু এই বছর তারা তো কলেজে ভর্তি হলো, ভর্তি হওয়ার পর থেকে এই যে করোনার জন্য আর কলেজ বন্ধ, ঘরে বসে আছে, সারাদিন তো ঘরে বসে আছে। এবং তাদেরকে তো কিছু না কিছু একটা করাতে হবে, সেই বইমুখী করানোর জন্য। সেটা হোক, কেউ কেউ হবে যে আরেকজনের থেকে দেখে লিখবে, আরেকজনের কাছ থেকে শুনে লিখবে, শিখে লিখবে। কিন্তু যদি এর মধ্যে যদি তাকে যদি 50% যদি পড়ালেখার দিকে যদি আমি নিয়ে আসতে পারি, সেটাই আমার লাভ। আমি তাকে 100% স্কুলও করালাম না, বাসায়ও পড়ালাম না, তাকে অটো পাস দিয়ে দিলাম, এটার চেয়ে অ্যাসাইনমেন্টটা করাইও যদি তাকে যদি কিছুটাও যদি আমি পড়ালেখার মধ্যে রাখতে পারি, সেটাই হচ্ছে যে লাভ। আমরা যে একটা কথা আছে না, নাই মামার চেয়ে কানা মামা বলো, কোনো কিছু না করার চেয়ে অ্যাসাইনমেন্ট করলেও তো অন্তপক্ষে সে যদি আরেকজনের থেকে দেখেও লেখে, ওই লেখার সময় যেটা তার মনের ভিতর ঢুকবে সেটাও তো তার লাভ। তার মানে শিক্ষার মধ্যে ডুবে থাকা, তাকে শিক্ষার মধ্যে রাখা খুব চমৎকার একটা বিষয়। তবে একটা বিষয় আমি আবার একটু মাঝখানে ঢুকি। হ্যাঁ, আমাদের অলরেডি 52 মিনিট হয়ে গেছে। হ্যাঁ, আর 5 মিনিট পাবেন, শেষের দিকে চলে আসুন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে তো আপনি একটু আরো আগে দিলে তো আমি ব্রেকআপে চলে যেতাম। না 15 মিনিট আগে পাঠাই যাবে, দেখেন যে আমার ব্যাগ এজন্য মাইক্রোফোন ধরতে বাধ্য হলাম, সরি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তাহলে ফিরে যাচ্ছি। জি, আমি আপনার কাছে যেটা জানতে চাইবো যে এই যে অটো পাসের যেই সুযোগটা আমরা পেলাম গত বছর, হঠাৎ করে উনি যেটা বললেন যে পরীক্ষার জন্য প্রস্তুত ছিলেন, সেজন্য অটো পাস দিয়ে দিয়েছে। এই অটো পাসের যে সনদটা আমরা পেলাম, আমাদের শিশুরা পেল, আমার শিক্ষার্থীরা পেল, সেটার মূল্যায়নটা কিভাবে হবে?
আমি পরীক্ষা দিয়ে একটা সনদ পেলাম আর অটো পাসের মধ্যে একটা সনদ পেলাম, এটার মধ্যে কি কোনো তফাৎ থাকবে মূল্যায়নের ক্ষেত্রে? আসলে এটা আমার মনে হয় যে এখন যেই 2021-এ পৃথিবী যেই জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশও যেই জায়গায় দাঁড়িয়ে আছে, 10 বছর আগে বাংলাদেশ যেখানে ছিল, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা যেখানে ছিল, এখন কিন্তু সেই জায়গায় নাই। আপনি যদি দেখেন যে এই ডিজিটালাইজেশন চালু হওয়ার পরে শিক্ষার ক্ষেত্রেও কিন্তু একটা বৈপ্লবিক পরিবর্তন এসেছে। আপনি হয়তো নিজেও লক্ষ্য করতেন যে এক সময় পত্রিকা খুললেই আমরা যখন এই যে অনার্সে ভর্তি হতো, বিভিন্ন ভর্তি কার্যক্রম হতো, আমরা বিভিন্ন কলেজে শুনতাম যে ভর্তি বাণিজ্য, আমরা বিভিন্ন এই জায়গায় শুনতাম যে নানা রকমভাবে ছাত্র সংগঠনগুলোর মধ্যে আমরা নানা রকম বিরোধ সৃষ্টি হচ্ছে, প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, কিন্তু এগুলো কিন্তু সব বিলীন হয়ে গেছে। এখন এগুলো অতীতের ঘটনা, কোনো দিন আপনি লক্ষ্য করবেন না। কারণ যখন আমরা এখন অনলাইনে চালু হওয়ার পরে, সব কিছু অনলাইনে চলে যাওয়ার পরে এটার আর কোনো সুযোগই নাই। এখন সময় এসেছে আসলে নিজেকে যোগ্যতার পরিচয় দিয়ে নিজেকে টিকিয়ে রাখার, এবং যারা একটা বিশেষ পরিস্থিতিতে হয়তো তাকে অটো পাস দেওয়া হয়েছে জেএসসি এবং এসএসসির রেজাল্টের ভিত্তিতে, এই রেজাল্টের ভিত্তিতে, কিন্তু এই যে ম্যাপিং করা হয়েছে এই ক্ষেত্রে হয়তো কেউ লাভবান হয়েছে, কেউ ক্ষতিগ্রস্ত হয়েছে, কেউ হয়তো আমরা জানি যে অনেকে মাধ্যমিকের ফলাফল খারাপ হলেও উচ্চ মাধ্যমিকে গিয়ে খুব ভালো করে, অনেকে জেএসসিতে খারাপ করলেও এই এসএসসিতে গিয়ে তার চেতনা ফিরে আসে, সে ভালো করে। এটা তো হবেই। এখন যখন একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, কিন্তু এখন কিন্তু ওই সার্টিফিকেট নির্ভর, আপনি সার্টিফিকেট যাই আছে তার কাছে কিন্তু এখন আরও কঠিন হয়ে গেছে যে প্রতি পদে তাকে পরীক্ষা দিতে হবে। এবং আমি যে কথাটা বলতে চাচ্ছি যে তার আসলে এখানে কোনো বেদনার ধারণ করার কোনো কারণ নাই, কারণ জীবনের প্রতি পদে তাকে পরীক্ষা দিতে হবে, এবং এই পরীক্ষা দেওয়ার জন্য যে অটো পাস করে বেরিয়ে আসছে, যে সার্টিফিকেট পেয়েছে, সনদ পেয়েছে, তাকে প্রমাণ করতে হবে যে এটা আসলে যোগ্যতার ভিত্তিতেই সে পেয়েছে। যদি পরীক্ষা হতো তাহলে সে সেটাই পেত। এটা যদি প্রমাণ করতে না পারে তাহলে ব্যক্তিগতভাবে সে কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে। সুতরাং নিজের সম্মানবোধের কারণে ভবিষ্যতে টিকে থাকার জন্য যেই শিক্ষার্থীটাকে অটো পাস পেল, আমার মনে হয় তার ভেতরে এই চেতনা বোধ যে জাগিয়ে তুলতে হবে যে আমি যেই সনদ পেলাম, এই সনদ পাওয়ার যে আমি প্রকৃতই যোগ্য, এটা আমাকে পদে প্রমাণ করতে হবে। সুতরাং তার দায়িত্ববোধ কিন্তু আগের চেয়ে দায়িত্ব তার অনেক বেড়ে গেছে। এটা প্রমাণ করার জন্য তাকে একটা কাগজ হয়তো দেয়া হয়েছে, সার্টিফিকেট দেয়া হয়েছে, কিন্তু এই সার্টিফিকেটের জন্য যে সে প্রকৃত অর্থেই যোগ্য, এটা যদি সে প্রমাণ করতে না পারে তাহলে ব্যক্তিগতভাবে সে মানে হাস্যরসের সম্মুখীন হবে, প্রশ্নের সম্মুখীন হবে। আবার পাশাপাশি কেউ যদি এই কাগজ পেয়ে প্রমাণ করে যে সে সত্যি দিয়ে যোগ্যতা সম্পন্ন, তাহলে অবশ্যই প্রশংসনীয় হবে এবং কোনো প্রশ্নের সম্মুখীন হবে না। কারণ জীবনের প্রতিটা পদে আপনারা জানেন এখনই কিন্তু অনলাইন পরীক্ষা চালু হয়ে গেছে, এবং জীবনের প্রতি পদে তাকে পরীক্ষা দিতে হবে। এবং যারা অটো পাস করেছে, আমার জানা মতে অনেক ছেলে মেয়ে এখন এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে তারা ভর্তি হয়েছে, নিজে অনলাইনে ক্লাস করেছে। তাহলে যারা যোগ্যতা সম্পন্ন তারা কিন্তু থেমে নাই, তারা কিন্তু চলেছে। সুতরাং এই অটো পাস নিয়ে বেদনার কোনো কারণ নাই, বরঞ্চ যেই মুহূর্তে এটা পেয়েছে তখন থেকেই তার লক্ষ্য হওয়া উচিত যে এটা তার প্রমাণ করতে হবে যে সে আসলে এই সনদের যোগ্য, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রেই পদে তাকে পরীক্ষা দিতে হবে। এই একটা পরীক্ষায় সে কী করলো, এই বিষয়টা আসলে গৌণ হয়ে যাবে যখন সে ওই পরের পরীক্ষাগুলোতে খুব যোগ্যতার সঙ্গে নিজেকে উতরে নিতে পারবে এবং এই উত্তরণ ঘটাতে পারবে। তখনই আসলে প্রকৃত তার যে পরীক্ষা, সেই পরীক্ষা হবে। সুতরাং আমার মনে হয় যে এই অটো পাস একটা পরিস্থিতির কারণে সারা পৃথিবী জুড়েই যেরকম দুর্যোগ চলছে, সেই দুর্যোগের কারণে একটা সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু এই ভাবনায় তাড়িত না হয়ে প্রত্যেক শিক্ষার্থীকে সামনের দিকে তাকাতে হবে, কারণ তার সামনে বিশাল পথ রয়ে গেছে আসলে, যে তাকেই অতিক্রম করতে হবে। ধন্যবাদ। আসলে আজকের আলোচনা থেকে যা জানলাম সেটা হচ্ছে যোগ্যতা পরীক্ষা মানে হচ্ছে নিজের যোগ্যতাকে উপস্থাপন করা। আমি সরাসরি খাতার মধ্যে লিখলাম অথবা অ্যাসাইনমেন্টের মাধ্যমে করলাম। অ্যাসাইনমেন্ট করাটা আমি মনে করি পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট এটার ভিতরে
যে পরীক্ষা প্রশ্ন দিল আমাকে একটা, সেটা আমি পড়ে গেলাম, মুখস্থ পড়াটা সেখানে মুখস্থভাবে লিখলাম। আর অ্যাসাইনমেন্টটা হচ্ছে যে আমি নিজে সৃজনশীল পদ্ধতিতে নিজে কিছু আমি যা দেখেছি জেনেছি সেটা নিজের মেধা দিয়ে সেটাকে উপস্থাপন করলাম, যে এখান থেকে আমি কি শিখতে পেরেছি, এই অ্যাসাইনমেন্টের মধ্যে যা দেওয়া আছে সেখানের সারমর্মটা কি ছিল, এই জিনিসটা তুলে ধরার নাম হচ্ছে অ্যাসাইনমেন্ট। এটাও একটা পরীক্ষা। পরীক্ষা শুধু পদ্ধতিগতভাবে, এটা হচ্ছে নিজের যোগ্যতাকে একই অবস্থা, একা আমি মুখস্থ পড়াটা কতটুকু লিখতে পারলাম, কতটুকু মুখস্থ রাখতে পেরেছি, কতটুকু শিখতে পেরেছি। আর দ্বিতীয়টা হচ্ছে যে আমার অ্যাসাইনমেন্টের মাধ্যমে মাথায় কতটুকু ঢুকেছে, আমি নিজে কি তৈরি করতে পেরেছি, সৃজনশীলতা আমার মধ্যে কতটুকু কাজ করে, সেই পরীক্ষার বিষয়টা এখানেই তফাৎ আমরা আজকের আলোচনা থেকে জানতে পারলাম আমাদের রুমন রাজা ভাইয়ের কাছ থেকে। আমাদের ডাক্তার এবং অভিভাবক হিসেবে উনিও এ বিষয়ে মত পোষণ করলেন। এখন আমি দর্শকদের কাছে একটা জিনিস যা বলবো, যেটা হচ্ছে আমরা গল্প করতে করতে, কথা বলতে বলতে, প্রয়োজনীয় কথা বলেছি তো অনেক সময় পেরিয়ে গেছে, খুবই স্বল্প সময় আমাদের হাতে আছে, শেষ পর্যায়ে চলে এসেছি। এখন দুজনের কাছে 1 মিনিট করে আমি জানতে চাইব যে আমরা এই করোনা পরিস্থিতিতে দেশবাসী কাছে কি প্রত্যাশা করছি। আমার ডান দিকের অতিথি, তার কাছে 1 মিনিটের মন্তব্য চাইব। প্রত্যাশা করবেন আমাদের যারা নাকি টিভি সেটের সামনে বসে আমাদের আজকের এই অনুষ্ঠান দেখছেন, এতক্ষণ শুনলেন, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি, এই নারায়ণগঞ্জবাসীর কাছে প্রত্যাশা কি, এবং দেশবাসীর কাছে প্রত্যাশা কি? প্রথমে আপনি বলবেন 1 মিনিট, দ্বিতীয় আপনি বলবেন 1 মিনিট। এই দুজনের এই সর্বশেষ প্রত্যাশা নিয়ে তারপর আমরা দর্শকের কাছ থেকে বিদায় নিয়ে, আজকের মতো বিদায় নিয়ে চলে যাব। ধন্যবাদ। দর্শকের উদ্দেশ্যে আমার এতটুকুই চাওয়া যে আমরা যেন সবাই স্বাস্থ্যবিধিটা মেনে চলি, আমরা যেন সবাই মাস্কটা পরে থাকি, যথাযথভাবে মাস্কটা পরি, অযথা যেন ঘোরাফেরা না করি। অন্ততপক্ষে সামনের আমাদের যে মাসটা আসছে আগস্ট মাস, এই একটা মাস আমরা যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি, এবং যদি আমরা যখনই সুযোগ আসবে আমাদের তখনই যদি আমরা ভ্যাকসিনটা গ্রহণ করি, তাহলে আমরা আমাদের দেশকে আমরা করোনা মুক্ত করে ফেলতে পারবো বলে আমার বিশ্বাস। আমি আবারও বলছি, আমরা অবশ্যই সব সময় ঘরের থেকে বাইর হওয়ার সাথে সাথেই যেন আমরা সবাই যেখানেই থাকি মাস্ক যেন পরি। মাস্ক ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। মাস্ক যদি পরে থাকি, আমার করোনা হবে না। আমার করোনা যদি না হয়, আমার পরিবারের করোনা হবে না, আমার পরিবার এইভাবে আমার সমাজ করোনা হবে না, আমার দেশ করোনা হবে না। সুতরাং আমরা যেন সবাই মাস্ক পরে থাকি। আপনার কাছে জানতে চাইব। ধন্যবাদ। আসলে এই এতক্ষণ যারা এই অনুষ্ঠানটি দেখলেন তাদেরকে ধন্যবাদ জানাই, কিন্তু তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, বার্তা হচ্ছে যে শিক্ষার সঙ্গে আসলে স্বাস্থ্যের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। যদি স্বাস্থ্য সুরক্ষিত না হয় তাহলে শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়। শিক্ষার্থী যদি স্বাস্থ্যগত দিক থেকে যদি আমরা শিক্ষা থেকে সুরক্ষিত না রাখতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই তার শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে, এবং এটা আমরা সব ক্ষেত্রে এটা লক্ষ্য করি। এবং আগামী দিন হচ্ছে আসলে যে এই স্বাস্থ্যগত চেতনা তৈরি করে সুস্থ থেকে এবং শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে, এই ক্ষেত্রে শিক্ষক হিসেবে আমাদের তো ভূমিকা রয়েছেই, কিন্তু অভিভাবকদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেহেতু অবরুদ্ধ অবস্থায় রয়েছে করোনার কারণে শিক্ষার্থীরা, এবং নেতিবাচক ধারণা না দিয়ে তাকে মানসিকভাবে বিপর্যস্ত না করে তার ভেতরে ইতিবাচক মানসিকতা তৈরি করার ক্ষেত্রে অভিভাবককেই আসলে মূল ভূমিকা পালন করতে হবে। এবং আমার মনে হয় যদি আমরা শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষা করতে চাই, তাহলে সরকার যেই নির্দেশিত বিভিন্ন পন্থা অনুসরণ করা হচ্ছে, এটা খুব ইতিবাচকভাবে নিয়ে শিক্ষার্থীর ভেতরে যেই সম্ভাবনা আছে, শিক্ষার্থীর ভেতরে যেই সক্রিয়তা এবং সৃজনশীলতা আছে, সেটা জাগিয়ে তোলার জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। ধন্যবাদ। সুদর্শকবৃন্দ, আপনারা আরেকটা পরিচয় আমি আপনাকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের রোমন ভাই। তিনি একজন সিনিয়র সাংবাদিক, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি, বর্তমানে নারায়ণগঞ্জ কলেজের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি একজন শিক্ষক, একজন সাংবাদিক,
একজন অভিভাবক হিসেবে যে কথাগুলো বলেছেন, আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। আমি আপনাদের কাছে প্রত্যাশা রাখব আপনারাও এক একজন নিজের শিক্ষক হয়ে যান যারা অভিভাবক আছেন। কারণ উনি একজন অভিভাবক হিসেবেও যে কথাগুলি বলেছেন যে এখন তো শিক্ষক আর ক্লাস নিচ্ছে না, স্কুলে আপনি পাঠাতে পারছেন না আপনার সন্তানকে, সেক্ষেত্রে শিক্ষকের দায়িত্বটা নতুন করে আপনার বাড়তি হিসেবে যোগ হয়েছে। পরীক্ষক আপনি, নিয়ন্ত্রক আপনি, বাবা আপনি, মা আপনি, অভিভাবক আপনি। আপনি যদি এখানে নিজের সন্তানকে কখনো শিক্ষকের ভূমিকায় নিজের সামনে থেকে ওই অ্যাসাইনমেন্ট তৈরির জন্য তাগিদ দেন এবং আপনি বারবার খেয়াল করেন আপনার সন্তানটা আসলে মোবাইল নিয়ে অনলাইন ক্লাস করছে নাকি অন্য কোনো দিকে ধাবিত হচ্ছে, সেদিকে যদি একটু সজাগ থাকেন, সতর্কতা যদি আপনার মধ্যে কাজ করে ভালোভাবে, তাহলে আপনার সন্তান এই করোনাকালীন সময়েও শিক্ষার মধ্যে থাকবে, বইমুখী থাকবে, পাঠমুখী থাকবে। সেক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে। আর আমাদের এই যে আমার ডাক্তার সাহেব যে কথা বললেন, ওনার কথা ছিল একটাই আবেদন ছিল যে আগে বাঁচবো, আমরা বাঁচার জন্য এখন যুদ্ধ করছি। একটা সময় যুদ্ধ করেছি ভালো থাকার জন্য, এখন প্রথমে বাঁচার জন্য যুদ্ধ করব। যখন বেঁচে থাকব, যখন করোনা মোকাবেলা করে আমরা সুস্থ একটা পরিবেশ, আগের মতো সেই পরিবেশ সৃষ্টি করব, ভ্যাকসিনের আওতায় এসে করোনাকে মোকাবেলা করে এবং আমরা সুস্থ শরীরে আবার শিক্ষা জগতে, কর্মজগতে প্রবেশ করব, তখন আমরা হয়তো ভালো থাকব। এখন আপাতত বেঁচে থাকার লড়াই করছি, বেঁচে থাকব এই প্রত্যাশা আপনাদের কাছে চেয়েছেন আমাদের ডাক্তার ইমতিয়াজ আহমেদ, যিনি নারায়ণগঞ্জের সিভিল সার্জন হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন আপনার, আমার, আমাদের সকলের মঙ্গলের জন্য, সুস্বাস্থ্যের জন্য। তিনি ভ্যাকসিনের জন্য যে কথাগুলি বলেছেন, আপনারা হয়তো এখান থেকে দিক নির্দেশনা পেয়েছেন। সেভাবে আপনারা যে যার ঘর থেকে চেষ্টা করুন নিজের ঘরটাকে নিরাপদে রাখার জন্য। আপনি যদি নিজের ঘরটাকে নিরাপদে রাখেন, আপনার সন্তানকে নিরাপদে রাখার জন্য চেষ্টা করেন, উপরওয়ালা যদি আমাদের প্রতি রহম করেন এবং সহায় থাকেন, আমাদের এই সচেতনতার কারণে হয়তো খুব শীঘ্রই আমরা করোনা থেকে মুক্তি পাব। আর করোনা থেকে মুক্তি পেলে আরেকটা মুক্তিযুদ্ধে আমাদের বিজয় হবে। সেই প্রত্যাশাকে সামনে রেখে আপনাদের কাছ থেকে আজকের এই পর্বের এই সময়ের কথন সমসাময়িক বিষয়ক নিয়মিত টকশো এনএনটিভির এই পর্ব থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি সাইফুল্লাহ মাহমুদ টিটু। পরবর্তী পর্বে আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি, যদি বেঁচে থাকি, এই মৃত্যুর মিছিলে যদি হারিয়ে না যাই, তাহলে আবার দেখা হবে আপনাদের সাথে। আবারও আপনাদের সকলকে জানাই এনএনটিভির পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালো থাকার আহ্বান। আল্লাহ হাফেজ।